বিশ্বের নানা সাগরতলে প্রায় 2,30,000 প্রজাতির জীববৈচিত্র্যের সন্ধান মিললেও দেশের সমুদ্র সীমায় অনুসন্ধান চালিয়ে এখন পর্যন্ত 71 প্রজাতি পাওয়া গেছে। এর মধ্যে যেমন রয়েছে বিরল প্রজাতির মাছ, তেমনি রয়েছে খাওয়ার উপযুক্ত লতাগুল্ম এবং ঔষধ তৈরির নানা উপাদান। আছে তেল, গ্যাস, খনিজ পদার্থ। বিশ্বে এসব সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতির পরিমাণ প্রায় 31 ট্রিলিয়ন মার্কিন ডলারের সমান। বাংলাদেশ নিজের জলসীমা থেকে বর্তমানে আহরণ করতে পারছে মাত্র 0.5%। প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদের প্রায় 60% আসে সাগর থেকে। বিশ্বের সাগরগুলোর তলদেশে প্রায় 2,30,000 প্রজাতির প্রাণবৈচিত্র্যের সন্ধান জেনেছে মানুষ, যার মধ্যে রয়েছে তিমি, ডলফিনের মতো নানা প্রজাতির সামুদ্রিক মাছ, তেমনি রয়েছে জলজ উদ্ভিদ, শৈবাল সহ বাহারি কোরাল বা দৃষ্টিনন্দন জীববৈচিত্র্য। আবার এই সাগরেই রয়েছে তেল, গ্যাস সহ ম্যাঙ্গানিজ, বেরিলিয়ামের মতো মূল্যবান খনিজ সম্পদও। তবে এখন পর্যন্ত বাংলাদেশের সেন্ট মার্টিন ও উপকূল সংলগ্ন সমুদ্র সীমায় গবেষণা চালিয়ে পাওয়া গেছে মাত্র 71 প্রজাতির প্রাণবৈচিত্র্য। আমাদের যে সকল নন কনভেনশনাল ফিশ আইটেম আছে, সেইগুলি যদি আমরা এখানে কালচার করে সেগুলোকে প্রোডাকশন করে আমরা যদি বিদেশে রপ্তানি করতে পারি, তাহলে সেটি দ্বারা অর্থনৈতিকভাবে আমরা লাভবান হব। সারা বিশ্ব এখন ক্যান্সারের জন্য যেই মেডিসিন, এই ক্যান্সারের মেডিসিনের র ম্যাটেরিয়ালসটাই হচ্ছে সিউইডের মধ্যে আছে। বছরে 40 থেকে 50 মিলিয়ন পিপল শুধু সমুদ্রের নিকটবর্তী এলাকা, সমুদ্র এলাকায় ট্যুরিজমের জন্য যায়। ইভেন সমুদ্রের মধ্যে আমার শক্তি আছে, জোয়ারের মধ্যে শক্তি, ভাটার মধ্যে শক্তি, ঢেউয়ের মধ্যে শক্তি। শক্তিকে কাজে লাগিয়ে আমি অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারি। জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে আমি ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতে পারি। বর্তমান বিশ্বের অধিকাংশ দেশই এখন সমুদ্রের তলদেশ থেকে প্রাপ্ত এসব সম্পদ এবং সমুদ্রকেন্দ্রিক অর্থনীতির ওপর নির্ভরশীল। বিশ্বে এই অর্থনীতির পরিমাণ প্রায় 31 ট্রিলিয়ন আমেরিকান ডলারের সমান। তবে যথাযথ কর্তৃপক্ষের তদারকি, গবেষণা ও পর্যাপ্ত বিনিয়োগের অভাবে এই বাজারে পর্যাপ্ত অবদান রাখতে পারছে না বাংলাদেশ। দেশের সমুদ্র সীমা থেকে মাত্র 0.5% সম্পদ আহরণ ও ব্যবহার সম্ভব হচ্ছে। শিক্ষিত বা হিউম্যান রিসোর্স ছাড়া আপনি কিন্তু সাগরের থেকে কিছু আনতে পারবেন না সহজে। এই জনবলটা তৈরি হচ্ছে, দক্ষ জনবল, এটাও আমাদের দেশে ছিল না। কাজে সম্ভাবনা তো আছে, সম্ভাবনার কোনো শেষ নেই, কিন্তু প্রবলেম হলো যে এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আগ্রহী উদ্যোক্তা দরকার। একটা ব্লু ইকোনমি অথরিটি দরকার, যার মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করবে। 2012 সালে মিয়ানমার এবং 2014 সালে ভারতের সাথে সমুদ্র সীমারেখা নির্ধারণের লড়াইয়ে বিজয়ের পর বাংলাদেশের মানচিত্রে যুক্ত হয় 1,18,000 বর্গ কিলোমিটারের নতুন সমুদ্রাঞ্চল। প্রযুক্তির অভাবে এখনো সেই গভীর সমুদ্রাঞ্চলে পৌঁছানো সম্ভব না হলেও অনাবিষ্কৃত অঞ্চলটি খনিজ ও প্রাণিজ সম্পদের আধার হতে পারে বলে গবেষকদের আশাবাদ। সমুদ্রের পানির তলদেশে গ্যাস হাইড্রেট আছে। গ্যাস হাইড্রেট হচ্ছে উচ্চ চাপে সেগুলো একটা করে বক্সের মতন হয়ে গেছে, মানে আমাদের আইস বক্স যেরকম হয়, আইস বক্সের মধ্যে সেই গ্যাস হাইড্রেট সেটি কিন্তু আছে। বাংলাদেশে যে পরিমাণ গ্যাস আছে আর সর্বোচ্চ বলা যায় 10 বছর চলতে পারবে। এই 10 বছর পরে বাংলাদেশ কিভাবে চলবে, তার অল্টারনেটিভ ওয়ে খুঁজতে হবে। তো এই কারণে আমাদের ব্লু ইকোনমিতে আমাদের নজর দেয়া ছাড়া বাংলাদেশ সামনের দিকে আগানো সম্ভব না। এই সমুদ্রকেন্দ্রিক অর্থনীতির যে সম্ভাবনা গবেষকরা দেখছেন, তার সফল বাস্তবায়ন হলে বাংলাদেশ অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতেও উন্নত দেশগুলোর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে পারবে বলে প্রত্যাশা তাদের।